হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকের ওয়েদার কন্ডিশনটা খুব খারাপ, যার জন্য আমরা লাইভ ক্লাসে যেতে পারলাম না। সো আই এম রেকর্ডিং দিস ভিডিও অ্যান্ড আইল বি সেন্ডিং ইট টু ইউ লেটার. So today what we discussed is we had completed last day up till echinoderms, isn't it? So with echinoderms we had completed the invertebrata. So today we will be starting with the vertebratas or the chordatas. Okay, we will be starting with the phylum Chordata. Before that, I want to explain you a simple schematic representation of the full phylum, that is phylum Chordata. See, here I have classified all the parts of phylum Chordata. Okay, just go through it. See, phylum Chordata under আমরা দুটো তিনটে সাবফাইলাম দেখতে পাই। একটা দেখতে পাই ইউরোপোডাটা, একটা দেখতে পাই সেফালোপোডাটা, একটা দেখতে পাই ভার্টিব্রাটা, এবং এই সেফালো আর ইউরোপোডাটসের আন্ডারে আমরা আর অন্য কোনো সুপার ক্লাস বা সাব ক্লাস বা ক্লাস কিছুই দেখতে পাই না। জাস্ট দে আর দ্য টু সাবফাইলামস। ওকে, বাট under the subphylum vertebrata we can witness two superclasses. Okay, one is the agnatha and the second one is the gnathostomes or the gnathostomata. অ্যাগনাথার আন্ডারে এরা দুজন যেহেতু সুপার ক্লাস, তাই অ্যাগনাথার আন্ডারে একটাই ক্লাস, সেটা হচ্ছে সাইক্লোস্টোম্যাটা। আর ন্যাথোস্টোম্যাটার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ক্লাস আছে। দিজ আর দ্য নোন ক্লাসেস টু আস অ্যাজ উই হ্যাভ read about these classes in our early classes, that is in class 8, 9. We have gone through the five kingdom classification. There under chordates we have learned them, isn't it? Pisces, amphibia, reptilia, aves and mammalia. We'll be going to the details of each and every classes, their general characteristics, and also we will be knowing about all these subphylums and phylums. Okay, so I'm grabbing the board. Before starting with phylum Chordata, let me say you one thing, children. একটা সাবফাইলাম আছে যেটাকে আমরা বলি হেমিকোডাটা। ওটা আমি এখানে ক্লাসিফিকেশনের এই চার্টটাতে মেনশন করিনি, বিকজ ইট ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য একাইনোডার্মস অ্যান্ড দ্য কোডাটা. So we cannot put it under the phylum Chordata. In many books you would have seen that it is kept under the phylum Chordata. It's a subphylum, no doubt. It has been given a place, subphylum category, but still, since it's a connecting link between echinoderms and chordata, for me it will be more comfortable if I put it under a different category. Okay, subphylum টা আমি আলাদা করে লিখছি, chordaটার আন্ডারে করছি। ঠিক আছে, আমি বলবো সেটা ব্যাপারে। আচ্ছা, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা এগুলো নিশ্চয়ই নোট ডাউন করবে। আচ্ছা দেখো, তাহলে এই যে ফাইলাম কোডাটা ব্যাপারে যেটা বলছি, আমরা সবাই জানি যে কোডাটা কথাটা বা কর্ডেটস কথাটা কিসের থেকে এসছে, আমরা সবাই জানি এটা, ছোটোবেলার থেকে পড়ছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কোডাটা মিনস? What does the word chordata means? From where has it been originated? All these things we will come to know now. Okay, আচ্ছা, যদিও আমরা আগে পড়েছি, কিন্তু তাও আমাদের একবার জেনে নেওয়া দরকার যে ফাইলাম কোডাটার কোডা কথাটার মানে হচ্ছে স্ট্রিং অর থ্রেড। স্ট্রিং অর থ্রেড, ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি। ফাইলাম কোডাটার এই কোডা কথাটার মানে হচ্ছে স্ট্রিং অর থ্রেড। কেন এই স্ট্রিং অর থ্রেড এই নামটা কেন দেওয়া হলো? বিকজ দে possess a string like or a thread like vertebral column, okay, or notochord. ভার্টিব্রাল কলাম এমার্জ করেছে বা আরাইজ করেছে নোটোকর্ড বলে একটা স্ট্রাকচারের থেকে, দ্যাট ইজ আ স্ট্রিং লাইক অর আ থ্রেড লাইক স্ট্রাকচার ডিউ টু দ্য প্রেজেন্স অফ নোটোকর্ড ইন এনি অফ দ্য ফেজ অফ দ্য লাইফ সাইকেল অফ দিজ অর্গ্যানিজমস। যে কোনো একটা পার্টে থাকতে পারে লাইফ সাইকেলে, দ্যাট ইজ ওয়াই দিস কোডেটস হ্যাভ বিন নেম কোডাটা। ওকে, আচ্ছা, বলে দিচ্ছি কোন স্ট্রাকচারটার জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে নোটোকর্ড। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার এই কর্ডেটসদের কিছু প্রাইম ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে, এই কর্ডেটসদের কিছু প্রাইম ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই সব প্রাইম ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা কিছু কিছু শিখে গেছি, আর কিছু কিছু আমি অ্যাড অন করব। আমরা যেই ক্লাসিফিকেটরি স্কিমটা করছি সেটা জে-জেড ইয়ং অনুযায়ী করছি। জে-জেড ইয়ং এই ক্লাসিফিকেটরি স্কিমটা দিয়েছেন, ওনার ক্লাসিফিকেটরি স্কিমটাই আমরা ফলো করছি, ঠিক আছে, ফর আওয়ার স্টাডি।
আচ্ছা, সব থেকে আগে যেটা বলবো সেটা হচ্ছে কডেটদের মেন ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো আমরা জানি। সব থেকে আগে যেটা মেন আমার মাথায় চলে আসছে, তোমরা জানো, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম ইনভার্টিব্রেটাসদের ক্ষেত্রে একদম পরিফেরেন, টিনোফোরেন্স, এদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি সুন্দর একটা আসিমেট্রি দেখেছি, তারপর রেডিয়াল সিমেট্রি দেখেছি, তারপর আমরা পেন্টামেরাস সিমেট্রিও দেখেছি, তাই তো? কিন্তু যখনই একটু উন্নতি হলো, একটু ডেভেলপমেন্ট হলো, তখন কিন্তু আমরা বাইল্যাট্রাল সিমেট্রি দেখেছি, অ্যান্ড ইট ওয়াজ আ ডেভেলপড ক্যারেক্টার। ওকে, ইট ওয়াজ কনসিডার্ড অ্যাজ আ ডেভেলপড ক্যারেক্টার বিকজ বাইল্যাট্রালি সিমেট্রিক্যাল অর্গ্যানিজমসদের মোটিলিটি অনেক বেশি হয় বলেছিলাম, এবং সেফালাইজেশন হয়েছে, তার মানে একটা হেড রিজন ফর্মড হয়েছে, এবং আস্তে আস্তে সেখানে ডেভেলপমেন্ট হতে হতে দিনেকালে ব্রেনেরও সৃষ্টি হয়েছে। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের অনেক রকম চেঞ্জেস উই হ্যাভ উইটনেসড ইন দ্য invertebrata group, isn't it? So from there only the brain has been formed. Okay, that's a developed character. আচ্ছা, তা যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে তাহলে কডেটসের ক্ষেত্রেও আমরা সিমেট্রি বাইল্যাট্রালি সিমেট্রিক্যালি দেখবো এদেরকে। আমি লিখছি না যেগুলো কমন ক্যারেক্টার, যেগুলো আনকমন ইউনিক ক্যারেক্টার, সেই কটা ক্যারেক্টার আমি বোর্ডের ওপরে লিখবো। ঠিক আছে, তাহলে ফাইলাম কডাটার অর্গ্যানিজমসরা বাইল্যাট্রালি সিমেট্রিক্যাল, এটা আমাদের জানা আছে। এবং আমরা এটাও জানি যে ফাইলাম কডাটাকে যেই অর্গ্যানিজমসগুলো বিলং করে তারা সিলোমেটস, তাদের একটা সিলোম ক্যাভিটি রয়েছে। ঠিক আছে, এবং তারা ডিউটেরোস্টোমস, আমরা ডিউটেরোস্টোমসও দেখেছি। একাইনোডার্মাটার ক্ষেত্রে প্রথম ডিউটেরোস্টোমস দেখা গেল যেখানে ব্লাস্টোসিল ফর্মস দ্য এনাস, যেইখানে প্রথম ব্লাস্টোসিলের ওপেনিংটা এনাস ফর্ম করে, তারপর সেকেন্ড ওপেনিং হচ্ছে মাউথ, তাদের আমরা ডিউটেরোস্টোমস বলছি, এবং ডিউটেরোস্টোমস আমরা একাইনোডার্মাটার থেকে দেখছি, তার মানে খুব কাছাকাছি একাইনোডার্মাটা কোডেটস, তাই তো? সেই জন্যই বলা হয় যে ডিউটেরোস্টোমস ইজ আ কমন ক্যারেক্টারিস্টিক্স বিটুইন একাইনোডার্মস অ্যান্ড কোডেটস। ওকে, সো দিস ক্যারেক্টার্স we had already seen, we had already witnessed in our previous filings. ওকে, তাহলে এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, ইউনিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যেটা সব থেকে প্রথম কডেটসদের ব্যাপারে ভাবতে গেলেই চলে আসে মাথায়, সেটা হচ্ছে যে প্রেজেন্স অফ নোটোকর্ড। জীবন দশার যে কোনো একটা ফেজ বা স্টেজ, যে কোনো একটা পার্টে এই নোটোকর্ড স্ট্রাকচারটা থাকবেই থাকবে। আফটার ডেভেলপমেন্ট দিস নোটোকর্ড উইল গিভ রাইজ টু দ্য ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, আচ্ছা, তাই নোটোকর্ড ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স চিলড্রেন অফ কোডেটস। সেকেন্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে একটা presence of post anal tail. কডেটসের ক্ষেত্রে একটা পোস্ট অ্যানাল টেল দেখা যায়। পোস্ট অ্যানাল টেল কেন বলছি আমি? পোস্ট অ্যানাল কথার মানেটা কি? সবসময় জানবে টেলটা অ্যানাসকে ছাড়িয়ে যায়, এতটাই লম্বা হয়। ঠিক আছে, সবসময় জানবে টেলটা অ্যানাসকে ছাড়িয়ে যায়, এতটাই লম্বা হয়। তাহলে পোস্ট অ্যানাল টেল একটা এমন ক্যারেক্টার যেটা কডেটের লাইফ সাইকেলের যে কোনো একটা স্টেজে থাকতেই হয়। ঠিক আছে, এখনও এমন অনেক হিউম্যানস জন্মায় যাদের জন্মের সময় লেজ থাকে, এটাকে আমরা তার অ্যাটাভিস্টিক ক্যারেক্টার বলি। অ্যাটাভিজম হচ্ছে ফিনোমিনানটার নাম। ঠিক আছে, সো পোস্ট অ্যানাল টেল ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কোডেট। সব কোডেটসদেরই পোস্ট অ্যানাল টেল থাকতেই হবে। আচ্ছা, নেক্সট, presence of pharyngeal gill slit। বলবে ম্যাম হিউম্যানদের গিলস কোথায়? তাই তো, হিউম্যানদের গিলস কোথায়? দেখো, হিউম্যানদের গিল নেই, কিন্তু
প্রথম যখন মাছ এসছিল ভার্টিব্রেটাসদের মধ্যে প্রথম ক্লাস তো মাছ, পাইসেস, তাহলে তাদের ক্ষেত্রে গিলস ছিল। অ্যামফিবিয়ান লার্ভাসদের ক্ষেত্রেও গিলস থাকে, ঠিক আছে। আস্তে আস্তে গিলটা ডেভেলপ করেছে লাংসে, এমন কিছু অর্গ্যানিজমসে যাদের ক্ষেত্রে শুধু লাংস আছে, ঠিক আছে। সো ইটস এ ডেভেলপড ক্যারেক্টার, বাট ছিল না এটা তো আমরা বলতে পারি না, তাই তো। আর ফ্যারিংস রিজনে এই গিলস থাকুক বা না থাকুক, কর্ডেটস যখন তাদের একটা গিল স্লিট থাকবে, আমরা দেখেছি অনেক সময় শার্ক মাছের ক্ষেত্রে, আমরা দেখেছি শার্কের ক্ষেত্রে ঠিক এই জায়গাটায় একটা এরকম গিল স্লিট দেখতে পাই, এই যে ওপেনিংটা দেখতে পাই, তাই তো। এইটাকেই গিল স্লিট বলা হয়, এই কাটিং যেগুলো রয়েছে সাইডে শার্কের, এটাকেই গিল স্লিট বলা হয়, ঠিক আছে। এবং এই গিল স্লিটগুলো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অফ কোডেটস। এটা কিন্তু সবার মধ্যেই আছে। মাছেদের ক্ষেত্রে এটা ওপেন রয়েছে, যেটা আমরা বনি ফিশ দেখি ওপারকিউলাম দিয়ে ঢাকা রয়েছে। মানুষের ক্ষেত্রে দিস হ্যাজ বিন কাভার্ড বাই দ্য স্কিন। In case of mammals and other animals where we cannot see gill slits, there it has been covered by the skin. Okay, but pharyngeal gill slit embryonic condition at least we can witness. কোনো না কোনো স্টেজে জীবন দশার pharyngeal gill slit থাকতেই হবে if it is a chordate. Okay, so I think I made my 3 points clear to you. এটা মেইন 3টে পয়েন্ট, ঠিক আছে, মেইন 3টে পয়েন্ট অফ কোডাটা। এবার এর বাইরে আরও একটা কি পয়েন্ট আছে যেটা আমরা অন্য কোনো ফাইলামের ক্ষেত্রে দেখি না, সেটা হচ্ছে ডরসাল হলো সিএনএস। আমরা একটা ডরসাল হলো সিএনএস দেখি, হলো সিএনএস দেখতে পাই, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখতে পাই। মোটামুটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আমরা জানি ব্রেনের ভেতরেও ভ্যাকুইটি রয়েছে এবং স্পাইনাল কর্ডের মাঝখানেও একটা ফুটো রয়েছে যেটাকে সেন্ট্রাল ক্যানাল বলে আমরা বলি। তাহলে it is located in the dorsal part, such that in the upper part of our body, and it is hollow inside, isn't it? তার ভেতরে একটা hollow cavity রয়েছে that is filled by CSF. In case of mammals we see that it is filled by CSF, cerebrospinal fluid, isn't it? তাহলে dorsal hollow সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এই 4টে হচ্ছে মেন ক্যারেক্টার। বইতে দেখবে প্রচুর ক্যারেক্টার দেওয়া আছে কডাটার, কিন্তু কাউকে যদি জেনারেল ক্যারেক্টার লিখতে দেওয়া হয় আর সে অন্যান্য সব পয়েন্ট লেখে কিন্তু এই 4টেকেই মিস করে যায়, তাহলে কিন্তু সে মার্কস পাবে না, সে মার্কস কম পাবে, ঠিক আছে। তো টিচারকে সে কি জিজ্ঞেস করবে, ম্যাম আমার সব কটা পয়েন্টই কারেক্ট আছে, তাও কেন আমাকে কম দিলেন? বিকজ হি অর শি ইজ missing these key points. So whenever you are writing general characteristics of any class children, you have to keep in mind which are the unique characteristics. So under phylum Chordata, these are the 4 unique characteristics. Okay, আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, তাই আমি একটু বোর্ডটা ফাঁকা করে নিচ্ছি। এরপর আমরা একটু হেমিকর্ডেটসদের ব্যাপারে জানবো, আর তারপর আমরা বাদবাকি যে সাবফাইলামসগুলো ছিল কর্ডেটসের আন্ডারে সেইগুলোতে চলবো, ঠিক আছে। না, হোয়াট আর হেমিকর্ডেটস? সাবফাইলাম হেমিকর্ডাটা। ওকে, আচ্ছা, হেমিকর্ডাটসদের সব থেকে মেইন এক্সাম্পল হচ্ছে ব্যালানোগ্লোসাস নামক একটি অর্গানিজম। ব্যালানোগ্লোসাস একটা খুব ইম্পর্টেন্ট অর্গানিজম বাচ্চারা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ it has certain characteristics which are intermediate between echinoderms and the chordates. Okay, so it is a very important subphylum. Okay, so few characteristics I'm telling to you all, you just have to remember. ঠিক আছে, দেখ, প্রথম এদেরকে আমরা হাফ কর্ডেট বলি। হাফ কর্ডেট কেন বলি? ফুল কর্ডেট হতে গেলে যে ক্যারেক্টারগুলো লাগে সেগুলো এদের কাছে নেই, তাই আমরা এদেরকে হাফ কর্ডেটস বলি। সেকেন্ড,
এর মূলত এক্সাম্পল, মেইন এক্সাম্পল অফ দিস সাবফাইলাম ইজ ব্যালানোগ্লসিস, যেটাকে কমনলি আমরা বলি হচ্ছে টাংওয়ার্ম। আর আরেকটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্যাকোগ্লসিস, যেটার মেন মানে কমন নেম হচ্ছে অ্যাক্রন ওয়ার্ম। ওকে, আচ্ছা, ওয়ার্ম লিখছি মানে অবশ্যই এদের ওয়ার্ম লাইক বডি, দে হ্যাভ আ ওয়ার্ম লাইক বডি, দেখে মনে হবে কোনো একটা কেঁচো, ঠিক আছে, ওয়ার্ম লাইক বডি স্ট্রাকচার। ওকে, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই ওয়ার্ম লাইক ক্রিচার্সগুলোর মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে যে এরা সব হচ্ছে বারোয়িং ইনহ্যাবিট্যান্ট, ঠিক আছে, এবং এই অর্গ্যানিজমটাকেও দেখতে অনেকটা ইউ শেপ। কিছু কিছু অর্গ্যানিজম এদের আন্ডারে পড়ে যাদেরকে দেখতে ইউ শেপ। বলে দিই, হ্যাবিট্যাট হচ্ছে এদের বারোয়িং, এবং 12টা হচ্ছে বারোয়িং হ্যাবিট্যাট। 12 হচ্ছে ইউ শেপড, এটা এদের খুব ইউনিক ক্যারেক্টার আবার, ঠিক আছে, ইউ শেপড একটা 12। আমি যখন ছবিটা আঁকবো দেখবে সেই ওয়ার্মগুলোর বডিটাও ওরকম ইউ শেপডেই, ইউ শেপ প্যাটার্নে ড্র করা হয় সবসময়। কেন? অ্যাকচুয়ালি এরা যে সোজা হতে পারে না তা কিন্তু নয়, সোজা হতে পারে, কিন্তু এরা যখন নিজেদের বারোতে থাকে, এই যে ইউ শেপ 12, দেখা যায় এরকম একটা 12 এরা খুঁড়েছে, যেই বারোর হয়তো একটা সাইডে এদের মাথা থাকে আর একটা সাইডে এদের লেজ থাকে, তার মানে এরাও ইউ শেপ প্যাটার্নে বারোর ভিতরে থাকে। খুব সুন্দর একটা ক্যারেক্টারিস্টিক, এটা কিন্তু সব ওয়ার্মসের ক্ষেত্রে দেখা যায় না। ইউ শেপ বারো, এবং এরাও ইউ শেপড হয়েই সবসময় থাকে ওদের বারোর মধ্যে, সেই জন্য আমরা এদেরকে অনেক সময় ইউ শেপড বলি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা এদের বডি স্ট্রাকচারের ব্যাপারে একটু জানবো। কী কী দেখতে পাই আমরা এদের বডির মধ্যে? বডিটাকে আমরা 3টে ভাগে ভাগ, কি একদম টপমোস্ট পার্টটাকে বলা হয় প্রোবসকিস বা প্রোবোসিস অনেকে বলে, ঠিক আছে, প্রোবসকিস। নেক্সট দিস কলার, অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ দ্য ট্রাঙ্ক। এদের ক্ষেত্রে কোনো টেল আমরা দেখতে পাই না। এবার আমি বলেছিলাম কর্ডেটসদের একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে পোস্ট অ্যানাল টেল, মানে এনাসকে ছাড়িয়ে যাচ্ছে একটা টেল, ওদের মধ্যে যে কোনো একটা লাইফের যে কোনো একটা স্টেজে থাকতেই হবে পোস্ট অ্যানাল টেল। দেখবে মানুষের মধ্যে এখনও টেলের ডিপ্রেশনটা রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু লোয়ার অর্গানিজমসদের ক্ষেত্রে টেলটা পারসিস্ট করছে। ফিশের ক্ষেত্রে কডল ফিন যেটা, সেটা টেল পার্ট। অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে টেল থাকে লার্ভা কন্ডিশনে, তারপর ওটা মেটামরফোসিসের জন্য ঝরে যাচ্ছে, তাই তো। আর রেপ্টাইলসের ক্ষেত্রে তো খুব ইম্পর্ট্যান্ট, খুব এভিডেন্টলি উই ক্যান উইটনেস টেল। বার্ডসের ক্ষেত্রেও একটা কডল ফেদার রয়েছে, সেটা টেল। শুধুমাত্র হিউম্যানসরা যেহেতু সব থেকে ডেভেলপড, তাদের ক্ষেত্রে টেলটা আমরা দেখি না, বাট দ্য ডিপ্রেশন অফ দ্য টেল ইজ দেয়ার। সো পোস্ট অ্যানাল টেল ইজ a very chief characteristics which is lacking in this phylum. So how can we put it under Codex, isn't it? That is why I didn't write it under the phylum Chordata. Many of the writers have mentioned it under the phylum Chordata, but I think it's a connecting subphylum, so I have mentioned it separately. Okay, that প্রোবসকিস কোলার ট্রাঙ্ক। আমি বডিটা আঁকছি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। তোমরা বডিটা আগে দেখো কেমন টাইপের এদের স্ট্রাকচার। আমি মুছে দিলাম এই জায়গাটা, ঠিক আছে। এই ওয়ার্মস, আমি একটা ব্যালানোগ্লসাসের ছবি, একটু একটা জাস্ট জেনারেলাইজড ভিউ আঁকছি, দেখো কেমন দেখতে হয়। এরকম একটা মাথা থাকবে ব্যালানোগ্লসাসের, এই ধরনের একটা মাথা থাকবে, যার তলায় একটা এরকম কলার রিজন থাকবে, ঠিক আছে, এবং নিচের দিকটায় ওয়ার্মটার এইরকম একটা ট্রাঙ্ক পার্ট থাকবে, যার একদম টিপটা এই জায়গাটায় থাকবে হচ্ছে তার এনাস। ওকে, so now you see this worm, children. In this worm, can you see any tail? Because if tail is present, then it should be here after the anus part. There is no tail, so the body is divided into 3 parts.
That is, the head part is the proboscis, the collar part is the middle one, and the trunk part is this one. Okay, so we will be writing it in this way: proboscis, collar, and trunk. Okay, see, now in this you will see another part, that is in this region, okay, below the collar part here. এরকম একটা জোনেশন আমরা দেখতে পাই, ঠিক আছে, এরকম একটা পার্ট আমরা দেখতে পাই এই বনটার মধ্যে। আচ্ছা, এই পার্টটা অ্যাকচুয়ালি কি? এই পার্টটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি? এই পার্টটাকে আমরা বলি যে এটা হলো একটা হেপাটিক পার্ট। Okay, actually not exactly hepatic part, we can just say it's a part, it's a structure which contains the branchial and the genital parts. Okay, এটার ভিতর দিকটা যদি তোমরা দেখো তাহলে দেখবে এরকম কতগুলো গিল লাইক স্ট্রাকচার রয়েছে, এরকম দাগ 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 কিছু স্ট্রাকচারস রয়েছে। Okay, so this part contains two parts. This opening, এটা দেখে মনে হচ্ছে যেন ওয়ার্মটা চামড়াটা খোলা, বাট ইটস নট খোলা, ইটস জাস্ট অ্যান আউটগ্রোথ। ওকে, তো এই পার্টটাতে দুটো স্ট্রাকচার আছে, একটা ব্র্যাঙ্কিয়াল গিল আছে যেটা দ্বারা ওরা রেসপায়ার করে, আর একটা জেনাইটাল পার্ট আছে। সো আই এম জাস্ট লেবলিং অল দ্য পার্টস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অল দ্য আই ক্যান এক্সপ্লেন ইউ অল দ্য ফাংশনস অফ দ্য পার্টস। ওকে, দেখো এই জায়গায় প্রোবোস্কিসে একটা প্রোবোস্কিস গ্ল্যান্ড রয়েছে, প্রোবোস্কিস গ্ল্যান্ড রয়েছে। এই প্রোবোস্কিস গ্ল্যান্ডটার কাজ কি জানো বাচ্চারা? প্রোবোস্কিস পার্টে যে প্রোবোস্কিস গ্ল্যান্ডটা আমরা দেখতে পাই সেটার মেইন কাজ, মানে এটা ভেন্ট্রালি লোকেটেড, ডরসাল সারফেস, মানে উপর দিক দিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে না, নিচের দিকে দেখলে প্রোবোস্কিস গ্ল্যান্ডটা দেখা যায়। আর এই প্রোবোস্কিস গ্ল্যান্ডের মেইন কাজ হচ্ছে, আমি অন্য একটা কালার পেন দিয়ে যে ফাংশনসগুলো লিখছি তোমরা নোট ডাউন করবে। এক্সক্রিশন, এক্সক্রিশন করা হচ্ছে এই প্রোবোস্কিস গ্ল্যান্ডের মেইন কাজ। আচ্ছা, the next part is the collar, this one, this part is the collar. Okay, এই কলার পার্টটা কেন ইম্পর্ট্যান্ট? এই কলার পার্টটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ কলারের মধ্যে একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় স্টোমোকর্ড। তাহলে এই পার্টটাতে আমরা লিখতে পারি স্টোমোকর্ড প্রেজেন্ট, স্টোমোকর্ড। এইটাকে অনেক সময় লিটল নোটোকর্ড বলেছেন অনেক সায়েন্টিস্ট, বাট প্লিজ ডোন্ট গেট কনফিউজড উইথ নোটোকর্ড। এটা কিন্তু একেবারেই নোটোকর্ডও নয় বা নোটোকর্ডের মতো কোনো স্ট্রাকচারও নয়, ঠিক আছে? এটাকে লিটল নোটোকর্ড সায়েন্টিস্টরা কেন বলেছেন সেটা তারাই জানেন, কিন্তু এটা নোটোকর্ডও নয় বা নোটোকর্ড লাইক স্ট্রাকচারও নয়, ঠিক আছে? জাস্ট বলেছেন। কোনোদিন যদি কোনো জায়গায় পরীক্ষায় পাও যে লিটল নোটোকর্ড কোন পার্টটাকে বলা হয় ব্যালানোগ্লসাসে, তাহলে মনে রাখবে এটা স্টোমোকর্ড। স্টোমোকর্ড হচ্ছে একটা এমন স্ট্রাকচার যেটার মেন কাজ, স্টোমোকর্ডের মেন কাজ হচ্ছে যে স্টোমোকর্ড একটা প্রি ওরাল ডাইভার্টিকুলামের ফাংশন প্লে করে, ঠিক আছে? প্রি ওরাল মানে কি? একটা জাস্ট মাউথ ফরমেশনের আগের যে পার্টটা, মাউথ ফরমেশনের আগে প্রি ওরাল আমরা বলি, মাউথ ফর্মড হয়নি, prior to the formation of mouth, it's a pre-oral part and it is a diverticulated part. Okay, so we say its function is pre-oral diverticulum. It acts as a pre-oral diverticulum. Okay, আচ্ছা, এমন একটা পার্ট যেখান দিয়ে জিনিসপত্র ঢুকতে পারে। আচ্ছা, এবার কলারের পরে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি খুব প্রমিনেন্টলি ট্রাঙ্ক রিজনে, সেটা হচ্ছে ওর ওই ব্র্যাঙ্কিয়াল পার্টটাকে দেখতে পাচ্ছি, তাই তো? ব্র্যাঙ্কিয়াল আউটগ্রোথ পার্টটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখ, তাহলে এই যে এই পার্টটা যে আমরা দেখছি ব্র্যাঙ্কিয়াল আউটগ্রোথের পার্টটা, আমরা আরেকটা জিনিসও জানতে পারি, স্টোমোকর্ড কিন্তু আরও একটা কাজ করে। দেখো, আমাদের মুখে যে দাঁতটা রয়েছে সেই দাঁতের ক্যাভিটিটাকে আমরা অনেক সময় ডেন্টাল ক্যাভিটি বলি না বাচ্চারা?
বা বাকল ক্যাভিটি বলি। তাহলে এই স্টোমোকর্ডটা, যেহেতু আমি বললাম প্রি ওরাল, ওরাল মিন্স মাউথ, প্রি ওরাল মানে আমাদের বাকল ক্যাভিটি, তাহলে এই প্রি ওরাল ডাইভর্টিক কোলমকে যদি তোমাকে ফাংশন জানতে চায়, তাহলে খুব সিম্পল ভাষায় বলতে পারো এটা একটা বাকল ক্যাভিটির কাজ করে। ঠিক আছে, উই ক্যান অলসো সে দ্যাট ইট অ্যাক্টস এজ এ বাকল ক্যাভিটি। ওকে, যেখানে খাবারগুলো আসে আর তারপর সেগুলো চিউড আপ হয়। ঠিক আছে, ওদের তো আর দাঁত নেই চিউড আপের জন্য, কিন্তু মানুষের ক্ষেত্রে চিউইং আপ হয়, আর ওদের ক্ষেত্রে এখানে মাউথ পার্টটার আগে ওখানে খাবারগুলো সব গ্যাদার করে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা দেখো, এই পার্টটা, দিস ইজ আ ব্র্যাঙ্কিয়াল আউটপুট, ব্র্যাঙ্কিয়াল output, okay, and lower to is the genital output, genital part. আচ্ছা, branchial outgrowth consists of gills, যেটাকে রেসপিরেশনে হেল্প করবে। ঠিক আছে, তাহলে ব্র্যাঙ্কিয়াল গিলসের কাজটা কি লিখে দিচ্ছি এখানে, রেসপিরেশন, রেসপিরেশন করতে হেল্প করে ভ্যালেনোগ্লসসকে। আর জেনাইটাল পার্টের কাজ কি, রিপ্রোডাকশন, রিপ্রোডিউস করতে হেল্প করে জেনাইটাল পার্টটা। এই যে ওপেন একটা আউটগ্রোথের পার্ট দেখতে পাচ্ছ, যেটা দেখে মনে হচ্ছে যে ওয়ার্মটার ওই জায়গাটা থেকে ছিঁড়ে গেছে, ওইটা একটা জাস্ট আউটগ্রোথ পার্ট, এবং সেইখানে দুটো রিজন লোকেটেড, একটা হচ্ছে ব্র্যাঙ্কিয়াল, একটা হচ্ছে জেনাইটাল। ঠিক আছে, এবং ঠিক বিলো দিস রিজন ইজ দ্য হেপাটিক পার্ট, দিস ইজ দ্য হেপাটিক রিজন। বোঝোই তো, লিভারের মতো কিছু ফাংশনস এখানে আমরা দেখতে পাই, হেপাটিক রিজন, অ্যান্ড দিস পার্ট ইজ দ্য অ্যাবডোমেন, abdominal region, and this is the anus. Okay, so there is no tail. Okay, আচ্ছা আমরা গিলস যখন দেখতে পেয়েছি, তার মানে আমরা বলতেই পারি ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটের মতো একটা স্ট্রাকচার এখানে রয়েছে। আচ্ছা, সেটা কিন্তু কর্ডেটের মতো একটা ক্যারেক্টার, তাই তো। নেক্সট আমরা এদের ক্ষেত্রে, যেহেতু এরা হেমিকোডাটা, এদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে, হেমিকোডারদের ক্ষেত্রে নোটোকর্ডটা, ডর্সাল নার্ভ কর্ড আছে, কিন্তু কোনো নোটোকর্ড কিন্তু আমরা দেখতে পাই না। হেমিকর্ডার্সের ক্ষেত্রে একটা ডর্সাল নার্ভ কর্ড আছে, কিন্তু কোনো নোটোকর্ড আমরা দেখতে পাই না। যেহেতু কোনো নোটোকর্ড নেই, since they don't contain any notochord in any part of their life cycle, and also they lack a post-anal tail, we cannot consider this subphylum under phylum Chordata. ঠিক আছে, কিন্তু যেহেতু এদের কাছে গিলস আছে, ব্র্যাঙ্কিয়াল গিলস আছে, which is also a developed character of pharyngeal gill slit, so we can say that they are half chordates, such that they have certain characteristics of chordate but not all the characteristics. Okay, could I make my point? Why we are clear? Why we are saying this organism as half chordates? Okay, আচ্ছা তাহলে আরেকটা কথা বলি, এই ব্যালেনোগ্লসেস বা হেমিকর্ডাটসদের ক্ষেত্রে, মেনলি ব্যালেনোগ্লসেসের ক্ষেত্রে, এদের ডেভেলপমেন্টটা কিন্তু ডিরেক্ট হয় না, it occurs through a indirect stage, that is the larval stage, and the larvae of this Balanoglossus is known as Tornaria larvae. Tornaria larvae. তাহলে এই অর্গানিজমটা যেটা আঁকলাম সেটা হচ্ছে Balanoglossus, SP. Okay. Tornaria larvae. Note it down. The larvae of a Balanoglossus is known as Tornaria. আশা করি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার। দেখো, মোটামুটি এরা মেরাইন ইন নেচার, হ্যাঁ, বারোয়িং হ্যাবিট্যাট, সমুদ্রের একদম নিচের দিকে যে কোনো জায়গায় এরা বারো করে থাকে জলের মধ্যে। ঠিক আছে, স্যান্ড বা সয়েলের মধ্যে বারো করে থাকবে। এদের বডির ভিতরে যে ক্যাভিটিটা আছে, ঠিক আছে, সিন্স দে আর দ্য সিলোমেটস, they have the cavity which is divided into three parts. One is protocoel, another is mesocoel, and next is the metacoel. These are the certain regions of the coeloms, nothing else. Okay, the coelom has been divided, and all other characteristics we have discussed. যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে আরও কিছু জানতে পারবো এই সাবফাইলামটার ব্যাপারে। সেটা হচ্ছে যে এদের দুটো ক্লাস আছে। ঠিক আছে, আমরা বলতে পারি যে এদের দুটো ক্লাস আছে, একটা হচ্ছে
বলে দিচ্ছি, দাঁড়াও এখানে লিখে দিচ্ছি, মানে মনে থাকবে না এত কিছু। দেখো দুটো ক্লাসের মধ্যে প্রথম যে ক্লাসটা সেটাকে আমরা বলি টেরোব্র্যাঙ্কিয়া, একটা এন্ট্রপনিউসটা, ঠিক আছে? টেরোব্র্যাঙ্কিয়া, ঠিক আছে, টেরোব্র্যাঙ্কিয়া, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে এন্টেরপনিউসটা, এন্টেরপনিউসটা। কয়েকটা চিফ পয়েন্ট অফ ডিফারেন্স এই দুটো ক্লাসের মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো, তারপরেই আমরা পরেরটায় এগোবো, পরের সাব ফাইলামসগুলোর ব্যাপারে যাব, ঠিক আছে?